বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সবাইকে লাল সবুজ দাগানো উন্মেষের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটা প্রাণী বিজ্ঞানের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছে আমি ডাক্তার তানভীর আহমেদ। তো তোমরা অলরেডি যে আমরা তো ক্লাস তোমাদের নিলাম, এখন তোমরা লাল সবুজ দাগানো বইটা তোমাদের ক্লাসে দেখানো হয়েছে। এখন কোনটা কিভাবে পড়বা বা কোনটা থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে বা কিভাবে কোশ্চেন নর্মালি আসে, মানে একই জায়গা থেকে তোমার টপিকস একই, বাট একই জায়গা থেকে দেখবো 4-5 ভাবে কোশ্চেন করা যায়। তো সেগুলো একটু আমরা অ্যানালাইসিস করবো, যাতে তোমাদের প্রিপারেশনটা আরো একটু সহজ হয়, আর একটু সুন্দর হয়, যাতে তোমাদের চান্স পাওয়াটা একটু সহজ হয়ে যায় আরো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই ক্লাসের উদ্দেশ্য। তাহলে আসলে আমরা শুরু করে দিই। সেটা হচ্ছে আজকে আমরা যে প্রাণীবিজ্ঞানের যে রুই মাছ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, রুই মাছ চ্যাপ্টারটা তোমাদের জন্য একটু কম ইম্পর্টেন্ট। হ্যাঁ, কম ইম্পর্টেন্ট, তবে এখান থেকে তোমার ঘুরে ফিরে যে মানে একটা নির্দিষ্ট ফিক্সড কিছু জায়গা থেকে কোশ্চেন আসে। তাহলে একটু খেয়াল করো, যে দেখো যে প্রথমত যেটা, যে রুই মাছকে কি বলা হয় তোমার মেজর কার্প জাতীয় মাছ। মেজর কার্প জাতীয় মাছ কোনটা? রুই মাছ। খুবই ইম্পর্টেন্ট যে রুই মাছের, হ্যাঁ, মাথায় কোনো আইস থাকে না। আর রুই মাছের আইসটা কেমন? সাইক্লোয়েড। খুব ইম্পর্টেন্ট। আর আমরা জানি রুই মাছ কোন শ্রেণীর? অ্যাক্টিনোপ্টেরিজি। তারপর দেখো পটকা থাকে, আমরা জানি। তারপর দেখো যে মেজর কার্প, যে রুই মাছ হচ্ছে কোনটার মধ্যে পড়ছে? কার্প জাতীয় মাছ, মেজর কার্পের মধ্যে। মেজর কার্প মানে যেগুলো আকারে বড় এবং দ্রুত বর্ধনশীল। তারপর আসলে যেটা, সেটা হচ্ছে রুই মাছের আরো কিছু নাম আছে। রুই মাছ বলি, রুহিত বলি, রাও বলি, গরমা বলি, নাওশি বলি। এখন তো পরীক্ষা দিয়ে দিল যে রুহিত মাছের আইস কেমন, বা রাও মাছের আইস কেমন, বা গরমা মাছের আইস কেমন, বা নওশি মাছের আইস কেমন, বা নিচের কোনটা রুই মাছের অপর নাম বা অপর নাম নয়, কোয়েশন দিতে পারে। তারপর দেখো যে হালদা নদীর রুইয়ের রেণুপোনা বা ডিমপোনা, এই রেণুপোনা বা ডিমপোনা কত বয়সী পর্যন্ত আমরা বলি তোমার? সেটা হচ্ছে তোমার 4 দিনের বয়সী পোনাকে বলা হয় হালদা, হ্যাঁ, রেণুপোনা বা ডিমপোনা বলি। তারপরে খেয়াল করো এখানে যে শ্রেণীতাত্ত্বিক অবস্থান, এটা একটু ভালো করে পড়তে হবে। যে আমরা জানি রুই মাছ কোন পর্বে, কয়টা পর্বে জানি, কোন উপপর্ব? ভার্টিব্রাটা আসতে পারে। রুই মাছের সাব উপপর্বের নাম কি? রুই মাছের ক্লাসের নাম কি? অ্যাক্টিনোপ্টেরিজি। ফ্যামিলির নাম কি? সাইপ্রিনিডি। রুই মাছের সাইন্টিফিক নেম কি? ল্যাবিওরোহিতা। এবং যদি আসে রুই মাছের বৈজ্ঞানিক নাম নিচের কোনটা, তো অবশ্যই যেহেতু তোমার ছাপানো হবে, আর আমাদের ছাপাইলে কি বাঁকা করে ছাপাই, ল্যাবিওরোহিতাটা যেটা দিব তোমার বাঁকা করে আছে, সেটাই তোমাদের অ্যান্সার হবে। এখানে আর কিছু আছে, যেমন তোমার ভার্টিব্রাটা কেন বলা হয়? কারণ নটোকর্ডটা মেরুদণ্ডে প্রতিস্থাপিত, কারণ মেরুদণ্ডী প্রাণী। তাহলে রুই মাছকে আমরা একটা কি বলি? রশ্মিযুক্ত পাখনা বিশিষ্ট যে প্রাণী। রশ্মিযুক্ত পাখনা বিশিষ্ট কোন মাছ? রুই মাছ। তারপর খেয়াল করো ওদের হচ্ছে যে, খেয়াল করো যে ওদের তোমার মানে কর্তন আল আছে ওদের। তারপর ওদের সংবেদী অঙ্গ, মানে ওদের যে পার্শ্ব রেখাগুলো সংবেদী অঙ্গ কই পর্যন্ত বিস্তৃত? লেজের শীর্ষ পর্যন্ত। এগুলো তোমার এতটা ইম্পর্টেন্ট না। তো মেনলি মনে রাখবা কোন, যে রুই মাছের ফাইলাম কি, সাব ফাইলাম কি, ক্লাস কি, ফ্যামিলি কি, এগুলো তোমার পরীক্ষা দিতে পারে এমসিকিউতে। তারপরে খেয়াল করো এটা, সেটা হচ্ছে রুই মাছের খাবার দাবার। যে রুই মাছের রুই মাছ কোন কোন খাবার খায়? যেমন রুই মাছের মানে পছন্দের আহার কোনটা? প্ল্যাংটন জাতীয়। তো প্ল্যাংটন আবার দুইটা আছে, প্রাণী প্ল্যাংটন, উদ্ভিদ প্ল্যাংটন। দিল যে রুই মাছের পছন্দের আহার কোনটা, প্ল্যাংটন না দিয়ে শুধু দিল প্রাণী প্ল্যাংটন, বা দিল শুধুমাত্র উদ্ভিদ প্ল্যাংটন। তাহলে যেটা প্রাণী প্ল্যাংটন বা উদ্ভিদ প্ল্যাংটন, যে কোনো একটা অ্যান্সার দাগাইতে হবে। তারপর হচ্ছে যে ওরা যে আঙ্গুলি পুনঃদশায়, মানে ফিঙ্গার লাইক যখন থাকে, মানে আঙ্গুলের মতো যখন থাকে সাইজ, তখন ওরা কি গ্রহণ করে? তোমার প্রধানত প্রাণী প্ল্যাংটন গ্রহণ করে। হ্যাঁ, গ্রহণ করলেও তারপরে তোমার কি করে? গ্রহণ ডেসমিট, তারপর ফাইটোপ্লাজিলেট, শৈবাল রেণু, এগুলো কিন্তু গ্রহণ করে। তাহলে ওরা তোমার আসতে পারে, ওরা তোমার আঙ্গুলি পুনঃদশায় প্রধানত কি গ্রহণ করে? প্রাণী প্ল্যাংটন। আর ওদের পছন্দের আহার কিন্তু উদ্ভিদ প্ল্যাংটন কিন্তু আছে, কিন্তু আঙ্গুলি পুনঃদশায় কোনটা মেইনলি গ্রহণ করে? প্রাণী প্ল্যাংটন। এটা তোমার এই টুইস্টটা তোমার খেয়াল রাখতে হবে। কোশ্চেন কিন্তু দিতে পারে যে আঙ্গুলি পুনঃদশায় যে রুই মাছের প্রধান খাদ্য কোনটা? হ্যাঁ, তাহলে প্রাণী প্ল্যাংটন। এছাড়া ওরা কি গ্রহণ করে? তোমার আঙ্গুলি পুনঃ ডেসমিট, ফাইটোপ্লাজিলেট, শৈবাল রেণু। খুবই খুবই ইম্পর্টেন্ট, রুই মাছ কত ডিগ্রি সেলসিয়াস যে বাঁচতে পারে? 14 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অবশ্যই এককটা খেয়াল রাখতে হবে, সেলসিয়াস। অপশনে দিয়ে দিল রুই মাছ কত ডিগ্রি তাপমাত্রা নিচে বাঁচতে পারে না, দিয়ে দিল 14 ডিগ্রি সেলসিয়াসও দিয়ে দিল, 14 ডিগ্রি ফারেনহাইটও দিয়ে দিল। তখন তো অবশ্যই এককটা খেয়াল রাখতে হবে। তারপর দেখো আমরা জানি রুই রুই মাছ যেহেতু তোমার কি অ্যাক্টিনোপ্টেরিজির মধ্যে, তাহলে তার দেহটা কি? অস্থিময়।
তারপর আরেকটা আছে যে রুই মাছের আকৃতি কি বলা হয়, স্ট্রিম লাইন। তারপর দেখো যে রুই মাছের মাথা, রুই মাছের দেখো পুরো শরীরে আইস থাকে, আর আইসটা কেমন বললাম আমরা, সাইক্লয়েড, মাথার মধ্যে কোনো আইস থাকে না। এই যে বললাম সাইক্লয়েড, সাইক্লয়েড মানে কি বললাম আমরা, গোলাকার। সাইক্লয়েড মানে হচ্ছে কি গোলাকার আইসে আবৃত। তারপরে আসো যে ওদের কানকোর নিচে একটা পর্দা থাকে, যে রুই মাছে যে কোন পর্দা পাওয়া যায়, তাহলে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা পাওয়া যায় কানকোর নিচে। তারপর রুই মাছের তোমার মানে চলনাঙ্গকে আমরা কি বলি, পাখনা বলি। আর রুই মাছে এটা ইম্পর্টেন্ট, রুই মাছ কত ধরনের পাখনা পাওয়া যায়, 5 ধরনের পাখনা পাওয়া যায়। তো প্রথম কোশ্চেন আসতে পারে যে নিচে কোনটা রুই মাছের পাখনা গুলা কোনটা, বা পাখনা কোনটা নয়, নামগুলো মনে রাখতে, বক্ষ, শ্রোণী, পৃষ্ঠ, পুচ্ছ, পায়। তারপর সেকেন্ড কোশ্চেন যেটা আসতে পারে বা আসে, সেটা হচ্ছে ধরো বক্ষ পাখনায় কতগুলা পাখনা রশ্মি থাকে, 16 থেকে 17টা। শ্রোণী পাখনায় কতগুলা থাকে, 9টা করে। পৃষ্ঠ পাখনায় কতগুলা থাকে, 15 থেকে 16টা পাখনা রশ্মি। পায়ুতে যে পায়ু পাখনায় কতগুলো রশ্মি থাকে, 7টা। পুচ্ছ পাখনায় কতগুলো পাখনা রশ্মি থাকে, 19টা। তাহলে তোমার এগুলো একটু মনে রাখতে হবে। তারপর আসে যে রুই মাছের প্রধান, আমরা জানি পাখনা মানে চলনাঙ্গ, রুই মাছের প্রধান চলনাঙ্গের নাম কি? তাহলে রুই মাছের প্রধান চলনাঙ্গের নাম হচ্ছে কি, পুচ্ছ পাখনা। এটা আবার ইম্পর্টেন্ট, যে এতগুলো পাখনার মধ্যে প্রধান কোনটা, যেটা হচ্ছে তোমার পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। তারপর লেজ, আমরা জানি কি রুই মাছ অ্যাক্টিনোপ্লাজিয়াল লেজ কেমন, হোমো সার্কেল, যে লেজের পার্ট যেটা সমান, হোমো সার্কেল। বা পুচ্ছ পাখনা কেমন, হোমো সার্কেল। তারপর আমরা যেটা দেখলাম যে ওদের আইস যে সাইক্লয়েড, হ্যাঁ, আইস দেখতে কিরকম, রূপালী চকচকে, হ্যাঁ, গোলাকারও বা ডিম্বাকার। তাহলে সাইক্লয়েড মানে গোলাকার, অথবা গোলাকার হতে পারে বা ডিম্বাকার হতে পারে। তারপর দেখো রুই মাছের আইসগুলা কি দিয়ে তৈরি, তোমার চুনার কোলাজেন তন্তু দিয়ে গঠিত, চুনার কোলাজেন। তারপর রুই মাছের আইসের কেন্দ্রকে আমরা কি বলি, ফোকাস বা নিউক্লিয়াস। আর রুই মাছের যে তোমার আইসের যে রেখাগুলাকে আমরা বলি সার্কুলি বলে। যেটা ইম্পর্টেন্ট, যে বার্ষিক বৃদ্ধি রেখাকে কি বলে, তাহলে বার্ষিক বৃদ্ধি রেখার আরেকটা নাম কি, এনুলি। তাহলে রুই মাছের বার্ষিক বৃদ্ধি রেখাকে কি বলা হয়, তাহলে মনে রাখতে হবে কি, এনুলি। তারপর রুই মাছের আইসের বৃদ্ধি কখন হয় মেইনলি, তাহলে মনে রাখবো বসন্তকাল আর গ্রীষ্মে। খুব ইম্পর্টেন্ট, সামার আর হচ্ছে তোমার স্প্রিং, বসন্তকাল। তারপরে যেটা আসে এখান থেকে যে যে রুই মাছে দেখো আইসে 3টা ক্ষেত্র দেখা যায়, জাস্ট নামটা একটু পড়বা কি কি আছে, যেমন তোমার অগ্র, পশ্চাৎ, পার্শ্ব, জাস্ট নামটা। তারপর রুই মাছের আইস দিয়ে আমরা কি কি চিনতে পারি বা কি বুঝতে পারি, হ্যাঁ, রুই মাছের আইস আইস হচ্ছে তোমার যে আইস হলো প্রতিরক্ষাকের অঙ্গ হিসেবে কাজ করে। এছাড়া মাছের চলাচলে পানির বাধা কমাতে সহায়তা করে এটা। এছাড়া তোমার মাছের শ্রেণীবিন্যাস করতে, শ্রেণীবিন্যাসে হেল্প করে। আমরা একটা রুই মাছের বয়স কত, বৃদ্ধির হার কত, কি দিয়ে বুঝতে পারবো, আইস দিয়ে। তাহলে আসতে পারে যে রুই মাছের আইস দিয়ে আমরা কি কি বুঝতে পারি, বা একটা রুই মাছের আইস দিয়ে কি কি চেনা যাবে, কি কি নির্ণয় করা যায়, খুব ইম্পর্টেন্ট। তারপর আসলে রুই মাছের রক্ত সংবন্ধ, একটা কথা মনে রাখা লাগবে, রুই মাছের রক্ত সম্বন্ধ কেমন মনে রাখতে হবে, এক বর্তনী বা এক চক্রী হচ্ছে রুই মাছের, একটাই চক্র সম্পাদন করে, ওয়ান ওয়ে। আর দ্বিবর্তনী আমরা জানি মানুষ হচ্ছে দ্বিবর্তনী। তারপর দেখো রুই মাছের রক্ত সংবহনতন্ত্র উপাদান কয়টা, 3টা, রক্ত, হৃৎপিণ্ড, রক্তনালী। যেটা আসতে পারে রুই মাছে আমরা রক্তে কি কি পাবো, রক্তরস, রক্তকণিকা। যেটা ইম্পর্টেন্ট, রুই মাছে কত ধরনের রক্তকণিকা থাকে, 2 ধরনের, লোহিত রক্তকণিকা আর একটা শ্বেত রক্তকণিকা। যেটা ইম্পর্টেন্ট যে রুই মাছের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত না নিউক্লিয়াস বিহীন, খুব ইম্পর্টেন্ট, নিউক্লিয়াস যুক্ত। আকার কেমন, ডিম্বাকার, এটাও আসতে পারে। তার রুই মাছের লোহিত রক্তকণিকা তোমার হিমোগ্লোবিন আছে কি নাই, তাহলে যেহেতু লোহিত লাল বলছে আমাদের মতো, তাহলে হিমোগ্লোবিন সমৃদ্ধ। তারপরে ওদের শ্বেতকণিকা নিউক্লিয়াস, তাহলে দেখো রুই মাছের লোহিত রক্তকণিকাও নিউক্লিয়াস বিহীন, শ্বেত রক্তকণিকাও কিন্তু নিউক্লিয়াস সরি, লোহিত রক্তকণিকাও নিউক্লিয়াস যুক্ত, শ্বেত রক্তকণিকাও নিউক্লিয়াস যুক্ত, হ্যাঁ, দুইটাই হচ্ছে তোমার কিন্তু নিউক্লিয়াস যুক্ত। মানুষের ক্ষেত্রে কি, লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। তারপর আসে যে রুই মাছের হৃৎপিণ্ডের আবরণ নাম কি, তোমার পেরিকার্ডিয়াম। আমাদের মতো মিলাই পড়বা, আমাদের মতো যেমন মিলাই পড়বা। ওদের প্রকোষ্ঠ কয়টা, আমরা জানি রুই মাছ হতে কয় প্রকোষ্ঠী, 2 প্রকোষ্ঠী। এই 2টা প্রকোষ্ঠ থাকে, কি কি থাকে, অলিন্দ আর নিলয়, হ্যাঁ, অলিন্দ বা অ্যাট্রিয়াম আর নিলয়। মনে রাখতে হবে রুই মাছের উপপ্রকোষ্ঠ থাকে, নাম কি, সাইনাস ভেনোসাস। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠের নাম কি, সাইনাস ভেনোসাস। তো এটা যদি আছে নিচের কোনটা রুই মাছের অংশ বা অংশ নয়,
তাহলে রুই মাছের হৃৎপিণ্ডের অংশ কোনটা কোনটা? যে একটা হচ্ছে অলিন্দ বা এট্রিয়াম, একটা নিলয় বা ভেন্ট্রিকল, আরটা হচ্ছে তোমার সাইনাস ভ্যানোসাস। তারপরে খেয়াল করো যে সাইনাস ভ্যানোসাসে কি আছে, একটা কপাটিকা আছে, নাম কি? সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। অ্যাট্রিয়ামের সাথে ভেন্ট্রিকল আছে, ভেন্ট্রিকুলার কপাটিকা। ভেন্ট্রিকলের সাথে বালবাস আর্টারিস আছে, হ্যাঁ, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। দেখো যে ওদের মধ্যে কি থাকে, রুই মাছের হৃৎপিণ্ডের ক্ষেত্রে বালবাস আর্টারিয়াস থাকে, কিন্তু কোনো কি থাকে না, কোনাস আর্টারিয়াস থাকে না। তাহলে মনে রাখতে হবে রুই মাছের হৃৎপিণ্ডে কি থাকে না, তো কি মনে রাখতে হবে কোনটা, কোনাস আর্টারিওসাস থাকে না। তার পরিবর্তে আমরা কি পাই বলো, বালবাস আর্টারিওসাস। কিন্তু মনে রাখতে হবে বালবাস আর্টারিওসাস কিন্তু হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, এটা ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের অংশ তো মিলে তিনটা, প্রকোষ্ঠ দুইটা, বাট পার্ট হলো তিনটা, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, আর একটা সাইনাস ভ্যানোসাস। এই যে আমরা বললাম কপাটিকা, তিনটা কপাটিকা পাওয়া যায়, তাহলে রুই মাছে কয়টা কপাটিকা পাবো, তিনটা। একটা এই যে বললাম সাইনোএট্রিয়াল কপাটিকা, সাইনাস ভ্যানোসাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে, অবস্থানটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। সাইনোএট্রিয়াল কপাটিকা সাইনাস ভ্যানোসাস আর অ্যাট্রিয়ামের মাঝখানে, অ্যাট্রিভেন্ট্রিকুলার কপাটিকা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলের মাঝখানে, ভেন্ট্রিকুলো বালবাস হচ্ছে ভেন্ট্রিকুল আর বালবাসের মাঝখানে, হ্যাঁ, ভেন্ট্রিকুলো বালবাসের মাঝখানে। তারপর আসো রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা কি বলি, খুবই খুবই ইম্পর্টেন্ট। রুই মাছের হৃৎপিণ্ডকে একচক্রী সংবহন বলা হয়। রুই মাছের হৃৎপিণ্ডকে আর সংবহন যন্ত্রকে বলা হয় একচক্রী সংবহন। রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় কি, ভেনাস হার্ট। তারপর রুই মাছের হৃৎপিণ্ডকে শিরা হৃৎপিণ্ড, অর্থাৎ আসতে পারে যে রুই মাছের হৃৎপিণ্ডকে কি বলা হয়, ভেনাস হার্ট বলা হয়। হৃৎপিণ্ডকে কি হৃৎপিণ্ড বলা হয়, শিরা হৃৎপিণ্ড বলা হয়। হ্যাঁ, যেটাই, হ্যাঁ, যে কোনো নামে এসে, তোমার ভেনাস মানে শিরা, শিরা মানে ভেনাস, তাহলে অ্যান্সার করতে হবে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড। তারপরে খেয়াল করো যে রক্তের গতিপথ কোত্থেকে হয়ে যায়, সাইনাস ভ্যানোসাস থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টারিওসাস, বালবাস আর্টারিয়াস থেকে ফুলকাতে যাবে। রুই মাছের হৃৎপিণ্ড আর মানুষের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য খুবই খুবই ইম্পর্টেন্ট, আমরা অলরেডি জানি। আমরা রক্ত সংবহন চ্যাপ্টার অলরেডি পড়ছিলাম, হ্যাঁ। তো দেখো, পড়লে তুমি বুঝবা, হ্যাঁ, নতুন করে কিছু বলার নাই। যে ওদের মধ্যে থাকে দুইটা প্রকোষ্ঠ, মানুষ থাকে চারটা। মনে রাখতে হবে সাইনাস ভ্যানোসাস উপপ্রকোষ্ঠ থাকে না, কার, মানুষের হৃৎপিণ্ডে থাকে না। তারপর আমাদের হৃৎপিণ্ড কি দ্বিচক্রী সংবহন, ওদেরটা হচ্ছে একচক্রী। আর তারপরে আরেকটা আসতে পারে, রুই মাছের হৃৎপিণ্ডে কোন গ্যাস পাওয়া যায়, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন। তাহলে কোনটা পাওয়া যায়, মিনি কার্বন ডাইঅক্সাইড। আর মানুষের হৃৎপিণ্ডে কোনটা পাওয়া যায়, অক্সিজেনও পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে এই কথাগুলো তোমার মেইনলি খুব ভালো করে মনে রাখতে হবে। আর রুই মাছের হৃৎপিণ্ড কার সাথে যে সমন্বয় করে, ফুলকার সাথে। আর মানুষের হৃৎপিণ্ড কার সাথে করে, ফুসফুসের সাথে। তারপর আসলে রুই মাছের যে রক্তনালী, হ্যাঁ, রক্তনালী আমরা কয় ধরনের রক্তনালী পাবো? রুই মাছের রক্তনালী হচ্ছে তিন প্রকার, ধমনী, শিরা, আরটা হচ্ছে তোমার কৈশিক চালিকা, তিনটা। তারপর ধমনী সময় সমন্বয়ে ধমনীতন্ত্র, শিরা শিরাতন্ত্র গঠিত, হ্যাঁ। তারপর দেখো যে ধমনী, ওদের যে কৈশিক চালিকা, কৈশিক নাম কি, রেটিয়া মিরাবিলিয়া। তাইলে তোমার যে রুই মাছের কৈশিক চালিকার নাম কি বলা হয়, রেটিয়া মিরাবিলিয়া। তারপর আরো কিছু বিশেষ ধরনের রক্তনালী থাকে, নাম নাম কি, অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস নামক যে বিশেষ ধরনের রক্তনালী থাকে। তাহলে রুই মাছের বিশেষ ধরনের রক্তনালীর নাম কি, অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। ছবিগুলো দেখলে বুঝবা তুমি, এই যে দেখো ফুলকার সাথে তো সম্পর্ক। তারপর আসো রুই মাছের ধমনীতন্ত্র। প্রথম ধমনীতন্ত্র পার্ট কি কি, অন্তর্বাহী বা এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, বহির্বাহী বা ইফারেন্ট, হ্যাঁ, বহির্বাহী দিয়ে কোশ্চেন আসতে পারে, ইফারেন্ট দিয়ে কোশ্চেন আসতে পারে। আর এটা কি পৃষ্ঠীয় মহাধমনী এবং ওর শাখা প্রশাখা, এগুলো নিয়ে হচ্ছে তোমার রুই মাছের ধমনীতন্ত্র গঠিত। তারপর অন্তর্বাহী বা এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী কত জোড়া, খুবই খুবই ইম্পর্টেন্ট, 4 জোড়া। আর 4 জোড়া মানে আমরা কয়টা জিনিস বলো, 4 জোড়া মানে হচ্ছে 8টা আসতে পারে। অন্তর্বাহী বা এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী কয়টা, তার মনে রাখতে হবে কয়টা, 8টা বা 4 জোড়া। তারপর বহির্বাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী কয়টা, এটাও আসতে পারে কয়টা, 4 জোড়া মানে 8টা। তারপর দেখো যে ওদের আরো ধমনী কি আছে, বহির্বাহী থেকে আসতে তোমার অপথালমিক ধমনী। তারপরে তোমার পার্শ্বীয় বা লেটারাল অ্যাওর্টা কিভাবে তৈরি হয়, তাহলে পার্শ্বীয় এবং লেটারাল অ্যাওর্টা তৈরি হয় থেকে, প্রতি পাশের প্রথম এবং দ্বিতীয় যে তোমার এই যে বহির্বাহী বা তোমার ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, ওরা মিলে কি গঠন করে, লেটারাল অ্যাওর্টা। তারপরে তোমার আর 3 নাম্বার আর 4 নাম্বার বহির্বাহীটা পুরো সরাসরি কি লেটারাল অ্যাওর্টার সাথে উন্মুক্ত। তাহলে লেটারাল অ্যাওর্টা কে তৈরি করে, তাহলে প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই কথাগুলো মনে রাখতে হবে। তারপর একটা ইম্পর্টেন্ট,
যে সার্কিউলাস সেফালিকাস কার পার্ট, ধমনীতন্ত্র না শিরাতন্ত্র, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে সার্কিউলাস সেফালিকাস হচ্ছে ওদের ধমনীতন্ত্রের পার্ট, সার্কিউলাস সেফালিকাস। তারপর আসো যে সার্কিউলাস সেফালিকাস যেটা বললাম, তারপর দেখো যে ডস, হ্যাঁ যাত্রাপথে, তারপর তোমার যে এখানে দেখো অনেকগুলা কথা আছে দেখো, যে সাবক্লেভিয়ান ধমনী, হ্যাঁ সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, তারপর তোমার প্যারাইটাল ধমনী, হ্যাঁ ওদের আরো কিছু তোমার ধমনী আছে যেগুলো ডর্সাল, হ্যাঁ যে আরো কিছু প্রধান ধমনী আছে, হ্যাঁ সাবক্লেভিয়ান ধমনী, সিলিয়াকো মেসেন্টারিক, প্যারাইটাল, রেনাল। তোমাকে যেটা পরীক্ষা যেটা আসতে পারে যে যে পক্ষপাকনা এবং বক্ষচক্রে কোন ধমনী বিস্তৃত বা কোন ধমনী রক্ত সরবরাহ করে, সাবক্লেভিয়ান আসতে পারে। রুই মাছের পাকস্থলীতে কোন ধমনী সাপ্লাই করে, সিলিয়াকো মেসেন্টারিক, অন্ত্রতে কোনটা, যকৃতে কোনটা, অগ্নাশয় কোনটা, মলাশয় কোনটা, এভাবে কোশ্চেন দিতে পারে। তারপর তোমার প্যারাইটাল ধমনী কোন অংশে রক্ত সরবরাহ করে, দেহ প্রাচীরে, অথবা আসতে পারে দেহ প্রাচীরে কোন ধমনী রক্ত সরবরাহ করে, প্যারাইটাল ধমনী মানে কার্বন অক্সিজেন যুক্ত রক্ত। তো আমরা রেনাল জানি বৃক্ক, তার রেনাল কোথায় সরবরাহ করে, বৃক্কে। ইলিয়াক ধমনী রুই মাছের কোথায় রক্ত সরবরাহ করে, শ্রোণী পাখনায়। আর কডাল, কডালটা কোথায় সরবরাহ করে, লেজ। তাহলে আসতে পারে যে রুই মাছের লেজে কোন ধমনী রক্ত সরবরাহ করে, তাহলে কডাল, কডাল মানে লেজ, মনে রাখবা। তারপর আসে রুই মাছের শিরাতন্ত্র, একটা হলো তোমার সিস্টেমিক আর হচ্ছে পোর্টাল। তো রুই মাছের শিরাতন্ত্র কয়টা, দুইটা, সিস্টেমিক আর পোর্টাল। প্রথমত এটা মনে রাখতে হবে। সিস্টেমিক শিরাতন্ত্র কি কি দিয়ে গঠিত, আমরা যেমন দেখলাম যে রুই মাছের ধমনীতন্ত্র মেইনলি কি বহির্বাহী আর অন্তর্বাহী ছিল। আর এখানে তোমার কি আছে, যেমন দেখো এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, এক জোড়া জুগুলার শিরা, এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে তোমার এক জোড়া সম্মুখ কার্ডিনাল, এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল, এক জোড়া জুগুলার, এটা তোমার ইম্পর্টেন্ট। ওদের শিরা সিস্টেমিক শিরা মেইন পার্ট কি। তারপর ওদের যে যে তোমার এই শিরা থেকে রক্তটা কই যাবে, হৃৎপিণ্ডে যাবে। আর এই হৃৎপিণ্ডে যে রক্তটা নিবে সেটা থেকে কে নিবে, ডাক্টাস কুভেরি। ডাক্টাস কুভেরি তোমার এই কার্ডিনাল শিরা, জুগুলার শিরা, পশ্চাৎ কার্ডিনাল, এগুলো থেকে তোমার রক্তটাকে নিয়ে কোথায় দিবে, সাইনাস ভেনোসাসে দিবে। তাহলে এই কথাগুলো তোমার মনে রাখতে হবে। এই যে আমরা বলছিলাম দেখো ওদের ওই যে অনুপ্রস্থানাসংস থাকে, হ্যাঁ, তুমি ছবিগুলো সাথে ছবিগুলো দেখবা, দেখো সম্মুখ কার্ডিনাল, হ্যাঁ পশ্চাৎ কার্ডিনাল, তাহলে তোমার ভালো মনে থাকবে যে ডাক্টাস কুভেরি, জুগুলার শিরা, তাহলে তোমার ব্যাপারগুলো ভালো মনে থাকবে। তারপর আসো পোর্টাল, তোমার যেটা মনে রাখতে হবে রুই মাছে কোন পোর্টাল পাওয়া যায়, মনে রাখবা রুই মাছে হেপাটিক পোর্টাল পাওয়া যায়, রেনাল পোর্টাল পাওয়া যায়, এটা একটা। আর এর সাথে তোমরা আরেকটা তাহলে মনে রাখতে হবে, মানুষে কোন পোর্টাল পাওয়া যায়, তাহলে মানুষে পাওয়া যায় হচ্ছে কি হেপাটিক পোর্টাল। তারপর খেয়াল করো যে হেপাটিক পোর্টাল তন্ত্র, হেপাটিক মানে কি যকৃতে যাবে, রেনাল মানে কি রুই মাছে যাবে। তো দেখো দেহের যে রেনাল পোর্টাল তন্ত্র হচ্ছে লেজ, লেজ অঞ্চল থেকে মেনলি কডাল শিরার মাধ্যমে রক্তটা সংগ্রহ করে দেহকাণ্ডে প্রবেশ করবে। তাহলে তোমার রেনালটা কোন অংশ থেকে রক্ত সরবরাহ করবে, লেজ অঞ্চল থেকে। আর আর তোমার এখানে তোমার হেপাটিকের ক্ষেত্রে যকৃৎ শিরাটা মেইনলি যে রক্তজালক থেকে রক্ত সরবরাহ করে কোথায় দিবে, সাইনাস ভেনোসাসে দিবে। তাহলে এখন এই ফ্লোচার্টটা একটু খেয়াল করো, ওদের রক্ত সরবরাহটা। তাহলে দেখো সাইনাস ভেনোসাস থেকে শুরু করবা, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, হ্যাঁ যেটা তুমি মনে রাখতে হবে, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল দেখো ব্যতিক্রম, যে নামে ধমনী বাট কি পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে তোমার রুই মাছের ব্যতিক্রম ধমনীর নাম কি, অন্তর্বাহী, হ্যাঁ অন্তর্বাহী। আর তোমার রুই মাছের তোমার আরেকটা আছে কি বহির্বাহী, বহির্বাহীটা কিন্তু নর্মাল অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে মনে রাখতো অন্তর্বাহীটা হচ্ছে ব্যতিক্রম, ব্যতিক্রম। তাহলে তোমার ফুলকা মনে রাখো সবগুলা 4 জোড়া, ফুলকা থাকে 4 জোড়া, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী থাকে 4 জোড়া, তারপর তোমার বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীও থাকে কত জোড়া, 4 জোড়া, সবগুলা 4 জোড়া 4 জোড়া করে, সবগুলা তোমার 4 জোড়া 4 জোড়া করে থাকে, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তারপরে খেয়াল করো, এটা লাগবে না, এই যে হ্যাঁ যে বহির্বাহী, হ্যাঁ বহির্বাহী দেখো আমরা জানি বহির্বাহীকে আরেকটা নাম কি বলে, ইফারেন্ট, হ্যাঁ আর অন্তর্বাহীটার আরেকটা নাম কি এফারেন্ট। তাহলে এখানে তোমার দেখো আমরা যে পড়লাম, হ্যাঁ এখানে যে এই যে অন্তর্বাহীকে বলা হয় এফারেন্ট বলা হয়, এফারেন্ট, আর বহির্বাহীটাকে বলা হয় ইফারেন্ট। তো দেখো আমরা যে দেখলাম, এই যে দেখো
অন্তর্বাহীটাকে এফারেন্ট বলা হয়, বহির্বাহীটাকে ইফারেন্ট বলা হয়। দুইটা নাম মনে রাখতে হবে, অন্তর্বাহী আর একটা নাম কি এফারেন্ট, বহির্বাহীর একটা নাম কি ইফারেন্ট। দুই নাম দিয়ে কোশ্চেন আসতে পারে, বহির্বাহী দিয়ে কোশ্চেনটা আসতে পারে, ইফারেন্ট দিয়ে কোশ্চেন আসতে পারে। মনে রাখবা আমরা কিন্তু সবগুলোকে 4 জোড়া করে। তাহলে রুই মাছের প্রধান শ্বসনাঙ্গের নাম কি? ফুলকা। মানুষের শ্বসনাঙ্গের নাম কি? ফুসফুস। তাহলে এবার মিলাই পড়বা রুই মাছের সাথে মানুষ। তারপর দেখো রুই মাছের ফুলকা কতগুলো থাকে আমরা বললাম 4 জোড়া বা 8টা। যেখানে জোড়া সেখানে টিও মনে রাখতে হবে। রুই মাছের প্রতিটা ফুলকা কি কি দিয়ে গঠিত? ফুলকা আর 4টা ফুলকা ফিলামেন্ট। আর ওদের তোমার এই যে ওদেরকে ফুলকা রেকার থাকে, মনে রাখবা ফুলকা আর্চ কই থাকে, ফুলকা ফিলামেন্ট কার থাকে, ফুলকা রেকার কই থাকে, সব হচ্ছে তোমার রুই মাছের থাকে ফুলকার মধ্যে। তারপর আসো যে রুই মাছের যে 2 সারি নিয়ে, হ্যাঁ, প্রতিটি ফুলকার মধ্যে 2টা সারি থাকে, তার মধ্যে তোমার অর্ধেককে বলা হেমিব্রাঙ্ক। রুই মাছের ফুলকার অর্ধেককে বলা হয় হেমিব্রাঙ্ক, বারোটার নাম কি? ডেমিব্রাঙ্ক, বারোটার নাম কি? অর্ধ ফুলকা। তাহলে রুই মাছের অর্ধেক অংশের নাম কি? ফুলকার অর্ধেক অংশকে আমরা কি বলি, কোন নামে ডাকা হয়? তাহলে ডেমিব্রাঙ্ক নামে ডাকা হয়, অর্ধ ফুলকা 3 নামে তোমাকে মনে রাখতে হবে। তো রুই মাছের শ্বাসক্রিয়া শুধু মনে রাখবা, শ্বাস আমাদের মতো সেম, 2টা, শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ। আর ওদের চোষণ পাম্প হিসেবে কাজ করে, ফুলকা প্রকোষ্ঠগুলা চোষণ পাম্প হিসাবে কাজ করে। দেখো রুই মাছের যে শ্বাস গ্রহণ, হ্যাঁ, শ্বাস গ্রহণে হেল্প করে কে? দেখো যে হাইপোব্রাঙ্কিয়াল ফেসি, মানে ওদের ওদের শ্বাস গ্রহণ মানে কি এটা তোমার মনে রাখতে হবে। ওদের শ্বাস গ্রহণ মানে পানি গ্রহণ বা প্রশ্বাস। আর ওদের শ্বাস ত্যাগ মানে কি? পানি বের করে দেওয়া। ওরা যখন পানি গ্রহণ করে তখন কি হবে? তোমার মুখগহ্বরের প্রসারণ হবে, হাইপোব্রাঙ্কিয়াল পেশি, হাইওয়েডার্স, ফুলকার্স, হ্যাঁ, এগুলা কাজ করবে তখন। আর ওদের শ্বসন ক্ষেত্রে মেন কাজ হলো ফুলকার। আর ওদের ওদের চোষণ পাম্প যেটা সব কাজ করে, ওদের ফুল প্রকোষ্ঠ গুলা। আর এখানে আরেকটা কাজ করে কি? কৈশিক জালিকা। তারপর তোমার হচ্ছে ব্রাঙ্কিস্টিক্যাল পর্দাটা কাজ করে, তার পটকা, এগুলো শ্বসনে কিছু সহায়তা করে। তাহলে ওদের আসতে পারে যে রুই মাছের প্রধান শ্বসনাঙ্গের নাম হচ্ছে ফুলকা, আর রুই মাছের আনুষঙ্গিক শ্বসনাঙ্গের নাম কি? কৈশিক জালিকা সমৃদ্ধ ব্রাঙ্কিস্টিক্যাল পর্দা, আর একটা হচ্ছে পটকা। তবে এটা যেটা প্রথম কথা আসতে পারে যে প্রতিশ্রুত তন্ত্র কোথায় পাওয়া যায়? রুই মাছ, এই একটা কথা মনে রাখতে হবে। আর তোমার প্রতিশ্রুত তন্ত্রের মাধ্যমে ওদের কত পার্সেন্ট অক্সিজেন গ্রহণ নিশ্চিত হয় মনে রাখতে হবে? 80% বা সর্বোচ্চ। তারপর হচ্ছে রুই মাছের যে বায়ুথলি বা পটকা আমরা যেটাকে বলি, বায়ুথলি বা পটকা বলা, বা আরেকটা নাম কি? হাইড্রোস্ট্যাটিক অঙ্গ। যেটা আসতে পারে যে রুই মাছের বায়ুথলিতে কি কি গ্যাস থাকে? তাহলে কি থাকে? অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড। এখন আসতে পারে বেশিরভাগ কোনটা থাকে? তাহলে বেশিরভাগ থাকে অক্সিজেন। তারপর দেখো রুই মাছের যে তোমার বায়ুথলি বা পটকার সাথে কে যুক্ত থাকে? অন্ননালী যুক্ত থাকে। কি নালী দিয়ে অন্ননালীর সাথে যুক্ত থাকে? নিউমেটিক নালী, বা এটার নাম কি? ডাকটাস নিউমেটিকাস। তাহলে মনে রাখতে হবে রুই মাছের অন্ননালীর সাথে বায়ুথলির সংযোগস্থলকে আমরা কি বলি? নিউমেটিক নালী। তাহলে আসতে পারে নিউমেটিক নালী কই থাকে? তারপরে খেয়াল করো যে এই যে বায়ুথলি বা পটকা যেটা, একটা স্তর হচ্ছে 2টা। একটা হচ্ছে টিউনিক এক্সটার্নাল মানে কি বাইরে, যোজক টিস্যু নির্মিত, আর টিউনিক ইন্টারনাল মানে ভিতরে। আমরা আরেকটা এরকম টিউনিক এক্সটার্নাল, টিউনিক ইন্টারনাল কোথায় পড়ছিলাম? আমরা এই দুটা পড়ছিলাম আবার কি আমাদের যে যে রক্ত নালীর মধ্যে থাকে, হ্যাঁ, রক্ত ধমনী শিরার মধ্যে সবার বাইরে থাকে টিউনিকা এক্সটার্না, সবার ভিতরে থাকে টিউনিকা ইন্টারনা। তারপর আসো যে এই যে বায়ুথলির চারপাশে যে কোষিক জালিকা থাকে নাম কি? রেটিয়া মিরাবিলিয়া। তাহলে রেটিয়া মিরাবিলিয়া কই থাকে? বায়ুথলির চারপাশে। তারপর তোমার এখানে তোমার এই যে রুই মাছের এখানে তোমার যে বায়ুথলি, হ্যাঁ, বায়ুথলি তোমার কতগুলো তোমার ওরা ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি দ্বারা অন্তঃকর্ণের সাথে যুক্ত। এর অস্থিগুলোর নাম কি বলা হয়? ভেভেরিয়ান অসিকল। তাহলে ভেভেরিয়ান অসিকল কার সাথে যুক্ত? অ্যান্সার হবে কি? বায়ুথলির সাথে যুক্ত। তারপর আসে বায়ুথলির কাজ। তুমি জাস্ট নামগুলা পড়বা, জাস্ট নাম। আসতে পারে নিচের কোনটা বায়ুথলির কাজ বা কাজ নয়? প্লবতা রক্ষা করা, অভিযোজন অভিযোজন ক্ষম ভাসালো, হ্যাঁ, শ্বসন শ্বসন, যেহেতু তোমার বায়ুথলির মধ্যে কি অক্সিজেন থাকে অনেক বেশি, তাহলে শ্বসনে সাহায্য করবে, প্রতিধ্বনি সৃষ্টি করতে, শব্দ উৎপাদন, চাপ নিয়ন্ত্রণ। তাহলে নামগুলো জাস্ট করবা। এটা একটা ইম্পর্টেন্ট যে শব্দ উৎপাদনে সহায়তা করে কে? বায়ুথলি। আর এটার সাথে একটা অসিকল আছে নাম কি? ওয়েভেরিয়ান অসিকল নামক ক্ষুদ্র অস্থি আছে। খুব ইম্পর্টেন্ট যে রুই মাছ এবং মানুষের শ্বসনাঙ্গের পার্থক্য। যার সবার আগে যেটা আসবে, রুই মাছের প্রধান শ্বসনাঙ্গের নাম কি? ফুলকা কোশ্চেনে। আর মানুষেরটা কি? ফুসফুস। তারপরে তোমার তারপর আসবে যে এখানে তোমার যে আমাদের ফুসফুসের প্রতিটা খণ্ডকে আমরা কি বলি? অ্যালভিওলাই বা বায়ু
বায়ুথলি বলি। আর ওদের প্রত্যেকটা ফুলকার সূত্র দিয়ে গঠিত সূত্রগুলোর নাম কি বলি? ল্যামেলি বলি। হ্যাঁ, তাহলে ওদের ফুলকার প্রত্যেকটা পার্টকে আমরা ল্যামেলি বলি, মানুষেরটাকে বলি অ্যালভিওলাই। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে যে ওদের ফুলকার চারপাশে কোনো আবরণ থাকে না। হ্যাঁ, মানে ওদের ফুলকার ফুলকার নিজস্ব কোনো আবরণ নাই। কিন্তু আমরা জানি আমাদের ফুসফুসের আবরণ নাম কি? প্লুরা। খুব ইম্পর্টেন্ট, আমাদের ফুসফুসের আবরণ নাম হচ্ছে প্লুরা। তারপর তোমার ফুলকা অক্সিজেন পাই কোথায়? পানি থেকে। আর আমাদের ফুসফুস অক্সিজেন পাবে কোত্থেকে? বাতাস থেকে বা বায়ুমণ্ডল থেকে। তাহলে এই কথাগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তবে এটা আসতে পারে যে রুই মাছের ফুলকা থাকে কতগুলো? আমরা জানি 4 জোড়া বা 8টা। আর মানুষের ফুসফুস থাকে কয়টা? মানুষের ফুসফুস থাকে 2টা। তারপর রুই মাছের প্রজনন ও জীবন বৃত্তান্ত। হ্যাঁ, রুই মাছের প্রজনন তন্ত্র খেয়াল করো। রুই মাছের যে প্রধান প্রজনন অঙ্গের নাম কি? আমরা বলি শুক্রাশয়। আর স্ত্রীদের প্রধান প্রজনন অঙ্গের নাম কি? ডিম্বাশয়। তারপর ওদের কি হয়? আমরা জানি যৌন জনন হয়। তো যেটা ইম্পর্টেন্ট, যে শুক্রাশয়ের পেরিটোনিয়াম ভাঁজের নাম কি? হ্যাঁ, যে শুক্রাশয় যে পেরিটোনিয়াম ভাঁজ দিয়ে, যে পেরিটোনিয়ামের ভাঁজ, হ্যাঁ, যে পর্দা দিয়ে ঝুলানো থাকে, সে পর্দার নাম কি? মেসোরকিয়াম। খুব ইম্পর্টেন্ট। আবার ডিম্বাশয় যে পর্দা দিয়ে দেহ প্রাচীর ঝুলানো থাকে, সেটার নাম কি? মেসোভেরিয়াম। আমরা তোমাদের বলছিলাম যে ডিম্বাশয় মানে ওভারি, তাহলে মেসোভেরিয়াম মানে, ভেরিয়াম মানে ওভারি, মনে রাখবা। এটা একটা খুব ইম্পর্টেন্ট, যে রুই মাছের ডিম কি সমৃদ্ধ? তাহলে রুই মাছের ডিম কুসুম সমৃদ্ধ। তারপর রুই মাছ তোমার জননক্ষম হয়ে ওঠার জন্য কত বছর বয়সে জননক্ষম হয়ে ওঠে? তাহলে 2 বছর বয়সে জননক্ষম হয়ে ওঠে। তার রুই মাছের প্রজনন মাস কখন? জুন জুলাই মাস। তারপরে তোমার হচ্ছে এখানে, তারপর মনে যে প্রজনন ঋতু আমরা জানি জুন জুলাই। খুব ইম্পর্টেন্ট যে রুই মাছের জনন সময় কোনটা? জুন জুলাই। তারপর রুই মাছের যে অভিপ্রয়াণ, অভিপ্রয়াণকে কি বলে? প্রোটোমোড্রোমাস। যে প্রোটোমোড্রোমাস, যে রুই মাছের অভিপ্রয়াণ কোন ধরনের? অভিপ্রায়ণ মানে কি? মাইগ্রেশন, এক জায়গা আরেক জায়গায় যাওয়া। কারণ ওরা ডিম ছাড়ার সময়, হ্যাঁ, ছোট নদী নালা খালবিল থেকে যে বড় নদীতে পৌঁছে, মানে ওরা যে জায়গায় ছিল ছোট নদী খালবিল এসব জায়গা থেকে বড় নদীতে পৌঁছে, এটাকে বলে মাইগ্রেশন বা অভিপ্রায়ণ। আর ওদের অভিপ্রায়ণটা কি বলে আমরা? যে প্রোটোমোড্রোমাস। হ্যাঁ, এটা তোমার খুব ইম্পর্টেন্ট, এই কথাটা মনে রাখতে হবে। তখন তাপমাত্রা আগে একটা পড়ে আসছে, একটা তাপমাত্রা আছে যে রুই মাছ ডিম পাড়ার সময় নদীর পানির তাপমাত্রা কত থাকে? 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এককটা খুবই ইম্পর্টেন্ট, ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস। তাহলে আর রুই মাছ বাঁচতে পারে না কত ডিগ্রি সেলসিয়াস? 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না। তাহলে দুইটা তাপমাত্রা এককই ডিগ্রি সেলসিয়াস। তারপর আরেকটা, যে রুই মাছের ডিম ছাড়াও শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়ার নাম কি? স্পনিং। এটা ইম্পর্টেন্ট। যে রুই মাছের ডিম ছাড়া ও শুক্রাণু নিঃসরণ প্রক্রিয়ার নাম কি বলে? স্পনিং বলে। তারপর রুই মাছে কি ধরনের নিষেক ঘটে? বহি নিষেক ঘটে। তাহলে এই কথাগুলো মনে রাখতে হবে। তারপরে তোমার হচ্ছে, তারপর রুই মাছের ক্লিভেজ কোন ধরনের? মানে রুই মাছের জায়গাটা যে বিভাজন কোন ধরনের? ম্যারোব্লাস্টিক ধরনের। খুব ইম্পর্টেন্ট, এই কথাগুলো তোমার পরীক্ষায় আসবে। রুই মাছের নিষেক হয় কোন ধরনের? অন্ত না বহি? বহি। তবে রুই মাছের নিষেক কোন ধরনের? যেটা বললাম, তোমার ক্লিভেজটা ম্যারোব্লাস্টিক ধরনের। তারপর ক্লিভেজের ফলে কি তৈরি হয়? তোমার ক্লিভেজের ফলে যে কোষগুলো তৈরি হয়ে গেল কি বলি আমরা? ব্লাস্টোমিয়া। তাহলে ব্লাস্টোমিয়া পাওয়া যায় কোথায়? রুই মাছে পাওয়া যায়। তাহলে এই কথাগুলো মনে রাখবা। তারপরে আসো, অর্গানোজেনেসিস কাকে বলে? অর্থাৎ আসতে পারে যে গ্যাস্ট্রুলা থেকে বিভিন্ন অঙ্গ তৈরি করাকে কি বলা হয়? অর্গানোজেনেসিস। তাহলে এই কথাগুলো মনে রাখবা, অর্গানোজেনেসিস জিনিসটা কি। লার্ভা আমরা কখন বলি? তাহলে 15 থেকে 18 ঘন্টার মধ্যে ডিমের ভিতর থেকে লার্ভা। তাহলে কত ঘন্টার মধ্যে লার্ভা বেরিয়ে আসে? 15 থেকে 18 ঘন্টার মধ্যে। আর লার্ভার আরেকটা নাম কি? ডিমপোনা বা রেণুপোনা। তাহলে আসতে পারে লার্ভা দিয়েও আসতে পারে। কোশ্চেনটা দিল ডিমপোনা বা রেণুপোনা কত ঘন্টার মধ্যে তৈরি হয়? তাহলে 15 থেকে 18 ঘন্টার মধ্যে। তারপরে আমরা রেণুপোনা, তারপর রেণুপোনা আমরা তাহলে লার্ভা আসে 15 থেকে 18 ঘন্টার মধ্যে, আর রেণুপোনা, হ্যাঁ, তার কত ঘন্টা পর্যন্ত আমরা এটাকে রেণুপোনা বলবো বা লার্ভা বলবো? সেটা হচ্ছে মনে রাখবা 72 ঘন্টা বয়স পর্যন্ত। মানে 15 থেকে 18 ঘন্টা পর বের হইলো, বের হওয়ার পর থেকে 72 ঘন্টা পর্যন্ত আমরা এটাকে বলবো রেণুপোনা বলবো, বা ডিমপোনা বলবো, বা লার্ভা বলবো। 3 নামে যে কোনো এক নাম দিয়ে কোশ্চেন আসতে পারে। আর 72 ঘন্টার মধ্যে এরা কুসুমথলি খাদ্য খেয়ে দৈর্ঘ্য কত হয়? 7 মিলিমিটার হয়। তখন এটার নাম কি? ধানীপোনা। তাহলে 72 ঘন্টার মধ্যে যখন ওদের সাইজটা যখন 7 মিলিমিটার হয়, তখন সেটার নাম কি? ধানীপোনা বলে। তো ধানীপোনার বয়স কত? এটা খুব ইম্পর্টেন্ট। ধানীপোনার বয়স কি? 72 ঘন্টা থেকে শুরু করে 8 দিন পর্যন্ত ধানীপোনার বয়স। তাহলে এইগুলো, এই সংখ্যাগুলো তোমার পরীক্ষা আসতে পারে। তারপর আঙ্গুলিপোনা আমরা কতদিন পর্যন্ত আঙ্গুলিপোনা বলি? তাহলে 9 দিন বয়স থেকে 30 দিন বয়স পর্যন্ত আমরা বলি আঙ্গুলিপোনা।
তারপর বারবেল কখন দেখা যায়? বারবেল, বারবেল তোমার হচ্ছে রুই মাছের মুখের দুই পাশে গোপের মতো। তাহলে 15 দিন পর মুখের দুই পাশে বারবেল দেখা যায়। তাহলে বারবেল দেখা যায় কতদিন পর? 15 দিন পর। আবার পায়ুর অবস্থান স্পষ্ট হয় কতদিন পর? 15 দিন পর। তারপর আসো যে রুই মাছের কালারটা সোনালী বর্ণ হয় কখন? তাহলে 20 দিন পর সোনালী বর্ণ হয়। তারপর রুই মাছ তোমার যৌন পরিপক্কতা লাভ করে কখন? তাহলে 1.5 থেকে 2 বছর বয়সে। 1.5 থেকে 2 বছর যৌন পরিপক্কতা লাভ করে, যেটার আরেকটা নাম কি বলে? ব্রুড মাছ। তাহলে যৌন পরিপক্ক যখন হয় সেটার আরেকটা নাম কি? ব্রুড মাছ বলে। তাহলে আমরা জানি যে রুই মাছ তোমার কোন বর্গের? সাইপ্রিনিফর্মিস, আমরা আগে পড়ে আসছি। কোন গোত্র? সাইপ্রিনিটি, ইম্পর্টেন্ট। রুই মাছের গোত্র নিচের কোনটা? তাহলে আমরা গোত্র চিনার সহজ উপায় কি? আইডি থাকে, আইডিএ। এটাও আমরা যে রুই মাছের কার্প জাতীয় মাছ বলা হয়। তারপর এটা যে রুই মাছের পোনার জন্য বিখ্যাত কি? হালদা নদী, খুবই খুব ইম্পর্টেন্ট। আর হালদা নদীকে কি বলা হয়? প্রাকৃতিক, আসতে পারে মৎস্যখনি কাকে বলা হয়? হালদা নদীকে। প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ কাকে বলা হয়? হালদা নদীকে। তারপর হালদা নদীর 1 কেজি রেণুপোনার দাম কত? 60,000 টাকা। 1 কেজি রেণুপোনার দাম হলো 60,000 টাকা। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর মৌসুমী অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে কাকে? যে মদুনাঘাট এলাকাকে। মদুনাঘাট এলাকাকে তোমার মৌসুমী অভয়াশ্রম হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তারপর রুই মাছের সংরক্ষণ, তারপর এখান থেকে পড়বে একটাই, যে আমরা যখন বাজার নিয়ন্ত্রণ করি, তো কোন বয়স পর্যন্ত রুই মাছের পোনা বিক্রি করা যাবে না? হ্যাঁ, তো সাধারণত 9 ইঞ্চির নিচে কোনো রুই জাতীয় পোনা বিক্রি করা যাবে না সেদিক। আর অর্থাৎ আমরা যেটা জাটকা বলি না, যে সাধারণত 9 ইঞ্চির উপর হলে তুমি রুই মাছ মানে আইনতভাবে তুমি খাইতে পারবা, আর 9 ইঞ্চির নিচে হলে তোমার এটা নিষিদ্ধ। এটা তাহলে এই কথাগুলো মনে রাখবা। প্রধান সার সংক্ষেপ গুলো আমরা এতক্ষণ যা যা পড়লাম তার সার সংক্ষেপ, যে ভেনাসাট কাকে বলা হয়, আর রুই মাছের কি বলা হয়, তো আইস কেমন, হ্যাঁ, এগুলো সবই তোমার এখানে আছে। রেটিয়া মিরাবিলিয়া জিনিসটাকে, এটা রক্তজালিকা মানে কোষিক জালিকা। তারপরে যে দেখো আমরা বললাম যে ধানীপোনা কতদিন পর্যন্ত বলা হয়? 72 থেকে 8 ঘন্টা। 72 ঘন্টা থেকে 8 দিন পর্যন্ত। তাহলে এই এই কথাগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে ভাইয়া যে যে কথাগুলো বললাম, তাহলে পড়ার সময় আমি যেগুলা যে দাগা মানে দাগিয়ে দেখে পড়ে দিছি, আসতে পারে যে হালদা নদী কই থাকে? আর হালদা নদী কোথায় বাংলাদেশের? চট্টগ্রামে। চট্টগ্রামে। তাহলে তোমার এই জিনিসগুলো যা যা বলে দিলাম এগুলো খুব ভালো করে পড়বা। সবার জন্য বেস্ট অফ লাক। সবাই ভালো থাকিও। আশা করি সবার ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাইয়া যেভাবে বললাম সেভাবে এই এই জিনিস মানে যে জিনিস ফোকাস করে দিলাম, এই জিনিস এবার কোশ্চেন গুলো এইভাবেই আসে এবং তোমার ফোকাসিং পয়েন্ট থাকবে এগুলাতে। তো আল্লাহ হাফেজ সবাইকে।